শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য, ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় তিনি আরও বলেন, স্বৈরাচার যাতে না আসতে পারে সেজন্যই সংস্কার প্রয়োজন। ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ সংস্কারের মাধ্যমে বন্ধের কথা বলেন তিনি। সভায় জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিকেল 4টার দিকে প্রধান উপদেষ্টা সভাকক্ষ ত্যাগ করার পর কমিশনের আলোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অন্যরা দেখবে তারা সম্মানিত নেতৃবৃন্দ, এখন মাননীয় মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলোর ফয়সলা করে ফেলতে পারি, তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে এই বৈঠক নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। মৌমিতা, বৈঠক তো শেষ, রাজনৈতিক দলগুলো আলোচনার বিষয়ে কি জানালো? সুমাইয়া, 5:30 কিছু আগে থেকে আসলে রাজনৈতিক দলগুলো তাদের গণমাধ্যমের সামনে তারা তাদের বক্তব্য তুলে ধরেন। জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরেও ঐকমত্য কমিশনের সঙ্গে তারা বেশ কিছুক্ষণ বৈঠক করেছেন এবং বৈঠক শেষে আসলে তারা তাদের মতামত দিয়েছেন। একটি কথা জানিয়ে রাখি যে ঐকমত্য কমিশনের যে মেয়াদ সেটি সম্ভবত আগামীকাল শেষ হয়ে যাবে। তো সব রাজনৈতিক দল বলেছে যে সমস্ত বিষয় আসলে ঐকমত্য দরকার, সংস্কার থেকে শুরু করে জুলাই সনদ, সেগুলো শেষ করা বেশি জরুরি। সেক্ষেত্রে তারা বলেছেন যে তারা প্রত্যেকে আসলে আবেদন জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে যে ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়াতে। একটু জানিয়ে রাখি, বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি একটি কথা বলেছেন যে জুলাই সনদে আসলে তারা স্বাক্ষর করতে প্রস্তুত, তবে তাদের কিছু পর্যবেক্ষণ হচ্ছে তারা সেগুলো তুলে ধরেছেন এবং একই সঙ্গে তারা বলেছেন যে তারা যেমন চান জুলাই সনদ বাস্তবায়ন হোক, একই সঙ্গে জুলাই সনদ এবং আইনি যদি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় যেন মুখোমুখি না হয় সেটি আসলে তারা মানতে চান না এবং সেজন্য তারা প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনকে তারা পরামর্শ দিয়েছেন এই বিষয়ে আসলে বিচার বিভাগকে সংযুক্ত করতে, অর্থাৎ সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে যেখানে যে ধরনের আইনি জটিলতা হয় সেটি কিভাবে আসলে সংশোধন করা যায় সেই বিষয়ে আলোচনা করার জন্য। এখানে এনসিপি নেতৃবৃন্দ ছিলেন, তারাও কথা বলেছেন। তারা কি কথা বলেছেন যে আসলে তারা কোনোভাবেই তার একটি শব্দ ব্যবহার করেছেন যে বজ্রাটুনি ফসকা গেরোর কোনো জুলাই সনদ তারা মানবেন না। তারা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সেটি বাস্তবায়ন হবে এবং সেরকম একটি নিশ্চয়তার জায়গায় যেতে হবে এবং এটিকে কোনোভাবে আইনি এবং সাংবিধানিক জটিলতার মুখোমুখি দাঁড় করিয়ে এটি শেষ করা যাবে না, সে কথা তারা বলেছেন। এবং অন্যান্য রাজনৈতিক দল, ইসলামিক আন্দোলন, তারপর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তারা একটি কথা বলেছেন যে আসলে তারা প্রত্যেকেই চান ফেব্রুয়ারিতে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হোক এবং সেই নির্বাচনের পথে যেন এই জুলাই সনদ এবং সাংবিধানিক যে জটিলতার বিষয় এসেছে সেটি কোনো রকম বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে তারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ঐকমত্য কমিশন সবার কাছেই তারা অনুরোধ করেছেন এই বিষয়টির একটি সমাধান করার জন্য। মৌমিতা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের শেষ বৈঠকের খবর জানালেন সহকর্মী মৌমিতা জান্নাত। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও দেশের 3 জেলায় হরতাল, অবরোধ সহ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। পাবনার সাঁথিয়া ও বেড়া পৌরসভা সহ 4টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় নির্বাচনী এলাকা পাবনা 1 আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল পালন করা হয়েছে। এ সময় ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পিকেটাররা। এদিকে ফরিদপুর 4 আসন থেকে আলগী ও হামিদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও আগের সীমানা রাখার দাবিতে ভাঙায় আজ 5ম দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। অন্যদিকে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে সর্বদলীয় নেতাকর্মীরা।
এদিকে ফরিদপুরের রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি রাস্তা থেকে না সরলে আইন প্রয়োগের হুঁশিয়ারি দেন। যদি কোনো রকমের ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু এটার জন্য এই জনগণকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না। এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন, এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। সংসদীয় আসনের পুনর্বিন্যাসের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধকারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা সরে যাওয়ার আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারিকে নিন্দা জানান। উপদেষ্টা আজকে যে একটা বক্তব্য দিছে, এই বক্তব্যর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই। আপনি যে ডিসিশন দিছেন এই ডিসিশনটা আত্মঘাতী। আপনি দ্রুত এই ডিসিশন চেঞ্জ করেন, না হলে এই জানমালের যে ক্ষয়ক্ষতি হবে এই ক্ষয়ক্ষতির দায়ভার আপনাকেই নিতে হবে। আমাদের মনের দাবি প্রাণের দাবি যে সে বুঝতে না পারে, তাহলে এদেশের মানুষ তথা এই এলাকার মানুষ জনরোষে ফুঁসে উঠবে, তখন সেটাকে সে ব্রেকআপ দেওয়ার মতো তার কোনো আর পরিস্থিতি থাকবে না। শিক্ষার্থীদের জন্য কাজ শুরু করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করবে কমিটি। আর আগামী 1 মাসের কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে বলে জানান GSSM ফরহাদ। সকাল 9টায় নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। সভায় ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে 5 জনকে বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। সকাল 9:30 থেকে চাকসু ভবনে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়। প্রতিদিন তা চলবে বিকেল 3:30 পর্যন্ত। প্রথম দিনে ভিপি পদে 7 জন এবং জিএস ও এজিএস পদে 2 জন করে মোট 26 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেছেন 2 জন। 35 বছর পর হতে চলা এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীরা ডোপ টেস্টের কার্ড পাবেন। পরে চবি মেডিকেলে 350 টাকা ফি জমা দিয়ে নমুনা দিতে হবে। 7টা বিল্ডিংকে টার্গেট করেছি 14টা হলের জন্য। আমরা 7টা বিল্ডিংয়ে ওএমআর স্ক্যানিং করার চেষ্টা করব এবং সেখানে স্ক্যানিং, সেখানে ফলাফল ঘোষণা এবং সেটা কেন্দ্রীয়ভাবে এসে যোগফল করার জন্য হয়তো আমরা একটা সেন্ট্রাল অফিসকে, যেমন এই অফিসটা হয়তো ব্যবহার করতে পারি। এটুকু। আর হলো যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে আমরা চাই 14টা কেন্দ্রে 14টা ডিসপ্লে থাকবে, যে ডিসপ্লে দিয়ে বাহির থেকে দেখা যাবে কেন্দ্রের ভিতরে কি হচ্ছে। এদিকে বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ বাক্স নির্বাচনের দাবিতে আজ মিছিল করেছে শিক্ষার্থীরা। সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের 0 পয়েন্ট থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে ছাত্রদল ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, 2 যুগের বেশি সময় ধরে বাক্স নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের দাবি আদায়ে কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠেনি। 2003 সালের সর্বশেষ বাক্স নির্বাচন হয়েছিল। গত 1 দশকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 58% বেশি। 2015 সালে রপ্তানি ছিল $13.54 বিলিয়ন, যা 2024 সালের শেষে দাঁড়িয়েছে $21.45 বিলিয়ন। ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ব্যবসায়ীরা বলছেন, টেকসই উৎপাদন ব্যবস্থা, পণ্যের বিচিত্রকরণ এই সাফল্য এনে দিয়েছে। ব্যাংকের সুদ কমানো ও লজিস্টিক ব্যবস্থা সহজ হলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের পর দেশের পোশাক খাতের সবচেয়ে বড় বাজার ইউরোপ ইউনিয়নের দেশগুলো, যারা 2024 সালে বিশ্ববাজার থেকে পোশাক আমদানি করেছে $100 বিলিয়ন বেশি, যার মধ্যে শুধু বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ ছিল 17.5%। তথ্য বলছে 2015 সালে বাংলাদেশ থেকে ইউরোপ ইউনিয়নের দেশগুলোতে পোশাক রপ্তানি হয়েছিল $13.54 বিলিয়ন। 2024 সালে তা দাঁড়িয়েছে $21.45 বিলিয়ন। যদিও একই সময়ে ইউরোপের সামগ্রিক পোশাক আমদানি বেড়েছে প্রায় 20.5%। ব্যবসায়ীরা বলছেন,
বিশ্বমানের পণ্য উৎপাদন ও পণ্যের বৈচিত্র্যকরণ এই সাফল্য এনে দিয়েছে। এর সাথে পরিবেশ বান্ধব কারখানা আর শ্রম অধিকার রক্ষায় অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ, যা ইউরোপীয় বাজারে পোশাক রপ্তানি বাড়াতে ভূমিকা রেখেছে। এখানে প্রিমিয়াম প্রোডাক্ট, ভ্যালু অ্যাডেড প্রোগ্রামগুলো আমরা এখানে এক ধরনের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে আমরা অনেক বড় সাফল্য এখানে আনতে পেরেছি। আরেকটা জায়গা সেটা হলো যে আমাদের এফওসি বেজ আমরা ইউরোপের মার্কেটটা অনেক বড় কাজ করছে এখন। তবে উচ্চ সুদ হার, 1 ডজন ব্যাংকের তারল্য ঘাটতি এখন পোশাক কারখানাগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব সমাধান করা গেলে ইউরোপের রপ্তানি আরও $5 বিলিয়ন বাড়ানো সম্ভব বলেও মনে করেন ব্যবসায়ীরা। যদি 25% যেটা ইউরোপের মার্কেট শেয়ার আছে আরএমজির বাংলাদেশ থেকে, যদি আমাদের ব্যাংকিং সহ অন্যান্য সাপোর্টগুলো এখানে পায়, আশা করি যে আমাদের ইউরোপের মার্কেটে এটা আরও বাড়ানো সম্ভব, অন্তত 10% বাড়ানো সম্ভব। বিশ্লেষকরা বলছেন, শুল্ক নিয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি হওয়ায় ইউরোপের বাজারে ঝুঁকবে ভারত। এতে বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি কমে যাওয়ার শঙ্কা রয়েছে। এই জন্য পোশাক শিল্পের বিদ্যমান সমস্যা দূরীকরণ ও ব্যাংকিং খাত দ্রুত সময়ে ঠিক করার পরামর্শ তাদের। আমাদের গার্মেন্টস মালিকরা সময় মতো যে তাদের রপ্তানি মূল্য যে পাচ্ছে না, এই সমস্যাটা কিন্তু বড় ধরনের সমস্যা। এবং এর বাইরে আমাদের যে লজিস্টিক যে সমস্যাগুলো আছে, বিশেষ করে আমাদের যে লেট পিরিয়ড, আমাদের যে রপ্তানি বাণিজ্যের যে সময়টা লাগে, এই সময়টাকে আরও কমিয়ে আনতে হবে। রপ্তানি আয়ের অর্থ ব্যাংকগুলো যেন আটকে না রাখে, সেজন্য বাংলাদেশ ব্যাংকে বিশেষ ব্যবস্থা নেয়ার তাগিদ বিশ্লেষকদের। একরামুল ইসলাম খান, মাছরাঙ্গা নিউজ শো। কেন্দ্রীয় শহীদ মিনারে খ্যাতিমান লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভক্ত ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কুষ্টিয়াতে। সেখানে জানাজার পর দাফন করা হবে কুষ্টিয়া পৌর কবরস্থানে। চলে গেলেন লালন কন্যা খ্যাত লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। বাংলাদেশের মানুষের কাছে দীর্ঘদিন ধরেই লালন গীতি ও ফরিদা পারভিন পরস্পরের পরিপূরক এবং অবিচ্ছিন্ন দুটি নাম। লালন সাইজির গানের প্রসঙ্গ উঠলেই বাঙালির মন কানে প্রথমেই যে কণ্ঠস্বর ও সুর বেজে ওঠে, তা নিশ্চিতভাবেই ফরিদা পারভিনের। শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রাত 10:15টায় মৃত্যুবরণ করেন 71 বছর বয়সী ফরিদা পারভিন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। 2রা সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর তার অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। বুধবার বিকেলে দিতে হয় লাইফ সাপোর্ট। 14 দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ফরিদা পারভিন পাড়ি জমালেন না ফেরার দেশে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফরিদা পারভিনের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। মানুষের অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন আজ আমাদের মাঝ থেকে চলে গেলেন। ফরিদা পারভিন একজন, আর সৃষ্টি হবে না। ফরিদা পারভিনের জন্যই আজকে ফকির লালন সাইজির গান সারা বিশ্বের দরবারে এত সমৃদ্ধ। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হয়। আজই কুষ্টিয়ায় বাবা মার কবরে হবে তার শেষ ঠিকানা। শেষের ডায়ালিসিসটা নেওয়ার সময় 2 তারিখে ওনার হঠাৎ রক্তবমি হলো। আমরা সাথে সাথে আবার আইসিইউতে ভর্তি করলাম। এরপরে ওনার পরিস্থিতি আসলে আস্তে আস্তে খারাপ হতে থাকে। আমার নানা নানির যে কবর কুষ্টিয়াতে, ওখানে ওনাকে কবরস্থ করা। সে কারো ব্যক্তিগত, আমার স্ত্রী নয়, কারোর মা না, কারো বোন না, কারো শাশুড়িও না। সে দেশের জনগণ, সারা পৃথিবীর মানুষের। 1954 সালের 31শে ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন তিনি। 14 বছর বয়সে 1968 সালে তার পেশাদার সঙ্গীত জীবনের শুরু। গানে গানে কেটেছে গুণী শিল্পীর দীর্ঘ 55 বছরের শিল্পী জীবন।
বিপ্লব হাসান, মাছরাঙা নিউজ শো। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাউল তালিকা পর্যালোচনা ও মতবিনিময় সভা। বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পচর্চা জয়নুল আবেদিন আর্ট গ্যালারির সম্মেলন কক্ষে ছিল এই আয়োজন। বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর সাথে বাংলাদেশ বাউল ও লোকশিল্প সংস্থা এটি আয়োজন করে। বরেণ্য বাউল সাধক শফি মণ্ডল এতে সভাপতিত্ব করেন। চট্টগ্রাম অঞ্চলে এখন পর্যন্ত ১৯ জন বাউল সাধকের সন্ধান মিলেছে বলে সভায় জানানো হয়। এটিও আরেকটু আপডেট হবে আমাদের। জেনজি বিক্ষোভ চলার সময় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় দেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলেছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ তিনি বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ঘোষণা করেন। জানান, নির্বাচন আয়োজন তার সরকারের রোডম্যাপের অংশ। সিংহদরবারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া প্রথম বক্তব্যে কার্কি বলেন, বিক্ষোভের সময় অপরাধমূলক কাজ তদন্ত করে সত্য প্রকাশ করা হবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। মাত্র ২৭ ঘণ্টা বিক্ষোভে যে পরিবর্তন এসেছে তা তিনি আগে কখনো দেখেননি বলেও জানান। বিক্ষোভের নামে যা ঘটেছে তাকে পরিকল্পিত মনে হয় বলেও মন্তব্য তার। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে আবারও ধাক্কা খেল নেপালের পর্যটন খাত। গেল সপ্তাহে নেপালে ছড়িয়ে পড়া সহিংসতার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটিতে। সহিংসতার কারণে কেবল হোটেল শিল্পেই ক্ষতির পরিমাণ প্রায় ২৫ বিলিয়ন নেপালি রুপি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পর্যটন বান্ধব হিসেবে বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ নেপাল। শান্ত প্রকৃতি আর হিমালয়ের অপার সৌন্দর্যের টানে দেশটিতে ছুটে যান ভ্রমণ পিপাসু মানুষ। তবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গেল সপ্তাহে অশান্ত হয়ে ওঠে নেপাল। আন্দোলন সহিংসতা ধারণ করে ভয়াবহ রূপ। দেশ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জেনজি বিক্ষোভকারীরা। ভাঙচুর লুটপাট থেকে বাদ যায়নি নেপালের নামি দামি হোটেলও। অথচ পর্যটন চালিত নেপালের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ রাজস্বই আসে এই হোটেল শিল্প থেকে। শুক্রবার দেশটির গণমাধ্যম জানায়, সহিংসতার কারণে ২৫ বিলিয়ন নেপালি রুপির বেশি ক্ষতি হয়েছে হোটেল শিল্পে। হোটেল অ্যাসোসিয়েশন নেপালের জারি করা এক বিবৃতির বরাত দিয়ে মাই রিপাবলিকা নিউজ জানিয়েছে, সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠমান্ডুর হিলটন হোটেল, যার আর্থিক ক্ষতির পরিমাণ ৮ বিলিয়ন রুপির বেশি। এর পাশাপাশি কাঠমান্ডু ভ্যালি, পোখারা, বুটওয়াল, বিরাটনগর এবং অন্যান্য শীর্ষস্থানীয় দেশীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেলও সহিংসতার শিকার হয়। ক্ষতিগ্রস্ত অনেক হোটেলই মেরামত ও পুনর্গঠন ছাড়া নতুন করে কার্যক্রম শুরু করতে পারবে না। শুধু তাই নয়, এতে ২০০০-এরও বেশি মানুষের কর্মসংস্থান হারানোর শঙ্কা তৈরি হয়েছে। সহিংসতার এসব ঘটনা তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের জন্য একটি বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে হোটেল অ্যাসোসিয়েশন নেপাল। হোটেল মেরামত ও পুনর্গঠনে একটি অর্থনৈতিক ত্রাণ প্যাকেজ চালু করতে সরকারের প্রতি আহ্বানও জানায় সংস্থাটি। তাদের দাবি, পর্যটন ব্যবস্থা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিনা লুসি, মাছরাঙা নিউজ শো। স্মার্ট ক্রিকেট খেলতে না পারলে টি-20তে বেশি দূর আগানো যাবে না। এশিয়া কাপে বাংলাদেশের খেলা দেখে এমনটাই বললেন সাবেক লঙ্কা ক্রিকেটার ও আন্তর্জাতিক ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। বলেছেন, সুপার 4-এ যাওয়া এখন অনেক কঠিন টাইগারদের জন্য। দীর্ঘ লাইন, দূর দূরান্ত থেকে টাকা খরচ করে দেশের খেলা দেখতে আসা, টিকিট না পেয়ে প্রচণ্ড গরমে বাইরে বড় পর্দায় খেলা দেখা, এরপর একরাশ হতাশা নিয়ে বাড়ি ফেরা। লিটনদের শোচনীয় পরাজয়ে ব্যথিত ক্রিকেট ভক্তরা।
চ্যাম্পিয়ন হতে যে দলটা এসেছিল তাদের এশিয়া কাপের স্বপ্ন অনেকটাই শেষ। ম্যাচের আগের দিন বাংলাদেশ বিশ্রাম নিলেও মাঠে ঘাম ঝরিয়েছে লঙ্কানরা, ফলটাও তারা পেয়েছে। আধুনিক ক্রিকেটে যেভাবে ব্যাটিং করতে হয় সেটা পারেনি বাংলাদেশের টপ অর্ডার, এমনটাই মনে করেন লঙ্কান ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড। বাংলাদেশ স্মার্ট ক্রিকেট খেলেনি। লঙ্কান বোলাররা শুরু থেকেই টপ অর্ডারকে চাপে রেখেছিল, সেই চাপ সামাল দিতে পারেনি তামিম ইমনরা। জাকের আর শামীম না থাকলে আরো বড় বিপদে পড়তে পারত তারা। আধুনিক টি-20তে ব্যাটাররা ভালো না করলে সেই ম্যাচ জেতা বেশ কঠিন। লঙ্কান জার্সি গায়ে 44 টেস্ট ও 180 ওয়ানডে খেলেছেন রাসেল। লোয়ার মিডল অর্ডার ব্যাটার ছিলেন। একই পজিশনে বাংলাদেশ দলে ব্যাট করেন শামীম পাটোয়ারি। জাকের শামীমের ব্যাটিংয়ের প্রশংসার পাশাপাশি সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন পরের রাউন্ডে বাংলাদেশ যেতে পারবে কিনা। বাংলাদেশ এই মুহূর্তে বড় সমস্যায় আছে। সুপার 4-এ যেতে হলে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। অন্যদিকে আবার শ্রীলঙ্কা যাতে আফগানিস্তানকে হারায় সেই প্রার্থনাও করতে হবে। হংকংয়ের সাথে যেভাবে খেলেছে বাংলাদেশ, সেই খেলা যদি আফগানিস্তানের বিপক্ষে খেলে তাহলে হবে না। লিটনরা পরের পর্বে যেতে পারবে কিনা পুরোটাই তাদের খেলার উপর নির্ভর করছে। খুবই ভালো ক্রিকেট খেলতে হবে, তারপরও অনেক হিসেব নিকেশ আছে। আমার মনে হয় খুব কঠিন হবে, তবে অসম্ভব না। সব হিসেব নিকেশ বলছে এবারের এশিয়া কাপের সুপার 4-এ যেতে হলে বাংলাদেশকে নিজেদের সেরাটা তো খেলতেই হবে, একই সঙ্গে আফগানিস্তান যেন বাজে খেলে সেই আশাও করতে হবে। এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে মরুর মুখে এসেছিল বাংলাদেশ দল, কিন্তু সেই স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে। পরের ম্যাচ আফগানিস্তানের সাথে জিতলেও অনেক যদি কিন্তু হিসেব থাকবে পরের রাউন্ডে যাওয়ার জন্য। যে বিষয়টাকে আসলে বিশ্লেষক এবং সাবেক যে খেলোয়াড়রা আছে তারা কিন্তু ভাবছে বাংলাদেশের জন্য আসলেই এই পরীক্ষাটা অনেক কঠিন হয়ে গেছে। এবারের এশিয়া কাপটা বাংলাদেশকে খালি হাতেই ফিরে যেতে হবে। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।